আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ষাটোর্ধ্বদের এ মাসেই বুস্টার ডোজ পাবেন ফ্রন্টলাইনাররাও, সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর। মার্কিন নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বললেন ওবায়দুল কাদের, জঙ্গি উত্থানের আশঙ্কা। সত্য হারালেন কাজী আনোয়ার হোসেন, মাসুদ রানা ও কুয়াশা সিরিজের ৩১০ বই আব্দুল হাকিমের। সময় মতো শেষ হচ্ছে না চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন নির্মাণ প্রকল্প, ২ বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব। সৌদি আরবে তাবলিগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ, সতর্কতা জারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ৭ থেকে ১০ দিনের মধ্যে দেশে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া ফ্রন্টলাইনাররা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এদিকে ওমিক্রন ঠেকাতে সব ধরনের সভা সমাবেশ ও জনসমাগম সীমিতকরণের পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার বিকল্প নেই। এরই মধ্যে দেশে ১১ কোটির বেশি মানুষ এসেছে টিকার আওতায়। প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬,৬৮,০০,০০০ বেশি, আর ২ ডোজ সম্পন্ন করেছে ৪,৩২,০০,০০০ বেশি। ৩০ কোটি ডোজ টিকার সংস্থান হয়েছে দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এমন পরিস্থিতিতে দেশে অমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। এরই মধ্যে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশে সব ধরনের সভা সমাবেশ ও জনসমাগম সীমিতকরণ করার পাশাপাশি ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়ার কথা বলা হয়েছে। দেশে প্রবেশের সকল পয়েন্টে স্ক্রিনিং, কোয়ারেন্টিন ও আইসোলেশন কার্যক্রম আরও জোরদার করারও সুপারিশ করেছে কমিটি। এদিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মাসের মধ্যেই বুস্টার ডোজ দেয়া হবে। যারা ষাটোর্ধ্ব ব্যক্তি তাদেরকে দেব, এবং ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে, যারা সবসময় এক্সপোজড হয়, তাদেরকেও দেওয়া পরিকল্পনা আমরা নিয়েছি। এই মাসে ইনশাল্লাহ শুরু করতে পারবো, যদি সুরক্ষাটা আমরা আপডেটেড করে ফেলতে পারি। এদিকে রাজধানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পেশাল ইনিশিয়েটিভ ফর মেন্টাল হেলথ কার্যক্রম নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওমিক্রন আক্রান্ত দেশে যাতায়াত সংক্রমণ ঝুঁকি বাড়াবে। যে সমস্ত দেশে ওমিক্রন ছড়িয়েছে সেই সমস্ত দেশেও আমাদের বহু লোক যাওয়া আসা করছে, ইউরোপে যাওয়া আসা করছে, আমেরিকায় যাওয়া আসা করছে, মিডল ইস্টে যাওয়া আসা করছে, সব দেশেই তো ভারতে যাওয়া আসা করছে। কাজেই আমরা যদি নিজেরা সতর্ক না হই তাহলে পরে তো ঠেকিয়ে রাখা খুব কঠিন। সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি আছে বলেও আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালগুলো যেগুলো আমরা তৈরি করেছিলাম ওগুলো আমরা রেখে দিয়েছি ওভাবেই। স্মৃতিমণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ওমিক্রন ঠেকাতে দ্রুত বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি নিতে তাগিদ দেওয়া হয়। মফির রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক। গণভবন থেকে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন সরকার প্রধান। মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিল কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশে নতুন ভেরিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় বারবার রিকোয়েস্ট করা হয়েছে, উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। কারণ আমি পার্টিকুলারলি সাউথ আফ্রিকার থেকে প্রোটোকলটা নিয়েছি। তারা বলছে যে এটা একটু স্প্রেড করে খুব কুইকলি, যদিও এটার এফেক্টটা ডেল্টার মতো না আপ আনটিল নাও। এছাড়াও ওমিক্রন দ্রুত ছড়ানোয় বুস্টার ডোজ দেওয়ার বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দেশেও ওনারা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে বুস্টার ডোজটা দেওয়া যায়। টেকনিক্যাল কমিটি এবং হেলথ মিনিস্টার সাহেব ছিলেন, ওনাদেরকেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে রেডি থাকেন
এবং বুস্টার ডোজ কি ফ্রি দিবে না অন পেমেন্টে দিবে, এই জিনিসগুলো ওনারা আলোচনা করে একটা নীতিমালা আপনার সামনে দিলে সেটা দেবে। বৈঠকে পেমেন্ট এন্ড সেটেলমেন্ট সিস্টেম আইন 2021, বাণিজ্য সংগঠন আইন 2021 এবং আন্তর্জাতিক উদারময় কেন্দ্র আইন 2021-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। পরিশোধ ব্যবস্থাপনা পরিচালনার জন্য ন্যূনতম মূলধন মালিকানা। এছাড়া 2022 সালে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন তার খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভাষণটা উপস্থাপন করা ছিল সেটা মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের এই বক্তব্য বিজয়ের মাসে দেশের জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা করবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভা শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, র্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। নির্বাচনে প্রভাব ফেলার তো কোনো কারণ, আমাদের নির্বাচন আমরা করব, যুক্তরাষ্ট্রের প্রভাবে আমরা ইলেকশন করব। বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের বক্তব্য দেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও সন্ত্রাসীদেরকে উৎসাহিত করছে বলেও মত দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ষড়যন্ত্রের বিষয় তো অবশ্যই আছে। আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটা আমাদের দেশের সন্ত্রাসী এদেরকে উৎসাহিত। তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডাক্তার মুরাদ হাসান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মুরাদের চেয়ে ঘৃণ্য ও জঘন্য কথা বলার পরও আলালকে শাস্তি না দিয়ে বিএনপি তাকে সমর্থন করেছে। এত অশোভন বক্তব্য কি করে মির্জা ফখরুল, তার মধ্যে কোনো ভদ্রতার লেশমাত্র আছে সেটা তার বক্তব্যে বোঝা যায়। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় স্পাই থ্রিলার মাসুদ রানা সিরিজের 260টি এবং কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক হিসেবে মালিকানা সত্ত্ব পেলেন শেখ আব্দুল হাকিম। কপিরাইট অফিসের দেওয়ার সিদ্ধান্তই বহাল রেখেছে হাইকোর্ট। এর ফলে তালিকাভুক্ত বইগুলোর সত্ত্ব হারালেন কাজী আনোয়ার হোসেন। শাকের আরজুর রিপোর্ট। স্পাই থ্রিলার মাসুদ রানা ও কুয়াশা সিরিজের বই পড়ে শিহরিত হননি এমন পাঠক মেলা ভার। প্রজন্মের পর প্রজন্ম মাসুদ রানা হয়ে উঠেছেন অ্যাডভেঞ্চার আইকন। কিন্তু মাসুদ রানা ও কুয়াশা সিরিজের 310টি বইয়ের সত্ত্ব আর কাজী আনোয়ার হোসেনের থাকছে না। 2018 সালের 29 জুলাই আব্দুল হাকিম মাসুদ রানা সিরিজের 260টি ও কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক হিসেবে সত্ত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। 3 দফা শুনানি শেষে কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে কপিরাইট আইনের 71 ও 89 ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা জানায় কপিরাইট অফিস। অতঃপর লেখক হিসেবে শেখ আব্দুল হাকিমই ওই বইগুলোর স্বত্বাধিকারী হিসেবে আদেশ দেয়া হয়। তবে এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন কাজী আনোয়ার হোসেন। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের বেঞ্চ কপিরাইট অফিসের দেয়া সিদ্ধান্তের বৈধতা নিয়ে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের করা রিট খারিজ করে দেন। তবে মাসুদ রানা চরিত্রের স্রষ্টা কাজী আনোয়ারই থাকছেন। কাজী আনোয়ার হোসেনের দায়েরকৃত রিটটা খারিজ করে দিলেন। রেজিস্টার্ড কপিরাইট অফিস যে আদেশ দিয়েছেন সে আদেশ বহাল রেখেছেন। কুয়াশা সিরিজ মাসুদ রানার বইগুলি জব্দ থাকবে এবং সেগুলি জব্দই থাকবে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আইনজীবী। কপিরাইট রেজিস্টারের এই ব্যাপারে লঙ্ঘনজনিত ব্যাপারে আদেশ দেওয়ার অথবা অ্যাপ্লিকেশন শোনার এখতিয়ার ওনাকে কপিরাইট আইনে দেওয়া হয় নাই এবং সেই এখতিয়ার ওনার নাই। তো যেহেতু উনি একটি এখতিয়ার বহির্ভূত অ্যাপ্লিকেশন শুনেছেন সেই কারণে ওনার ওই কাজটা আউট অফ জুরিসডিকশন একটি কাজ ছিল এবং সেই গ্রাউন্ডে আমরা এখানে হাইকোর্টে এসেছিলাম। 1966 সালে সেবা প্রকাশনী প্রতিষ্ঠা করে মাসুদ রানা সিরিজ লেখা শুরু করেন কাজী আনোয়ার হোসেন। পরবর্তীতে পারিশ্রমিকের বিনিময়ে অন্যদের দিয়ে লেখাতেন। তার মধ্যে শেখ আব্দুল হাকিম একজন। গত 28 আগস্ট তিনি মারা যান। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।
মহাবিজয়ের মহানায়ক প্রতিপাদ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 2 দিনব্যাপী অনুষ্ঠান শুরু হবে। 16 ডিসেম্বর বিকাল 4:30টায় শপথ গ্রহণের মাধ্যমে পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। শপথের পর সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও ভারতের প্রধানমন্ত্রী শ্রী রামনাথ কোবিন্দ। এছাড়া প্রায় 3,500 আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। পুরো আয়োজনে বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি বিভিন্ন টেলিভিশন ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে একযোগে সম্প্রচার হবে। গতি ফিরেছে চট্টগ্রাম কক্সবাজার রেললাইন নির্মাণ কাজে। 2022 সালের 30 জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনায় প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব বিপ্লব মজুমদারকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস। চট্টগ্রাম থেকে কক্সবাজারের গুন্দুম পর্যন্ত 128 কিলোমিটার দীর্ঘ রেলপথের মধ্যেই প্রথম দফায় নির্মাণ করা হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন। এর মধ্যে দোহাজারী থেকে চকরিয়া পর্যন্ত প্রায় 50 কিলোমিটার রেল রুট নির্মাণ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং দেশীয় প্রতিষ্ঠান তমাক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। চকরিয়া থেকে রামু পর্যন্ত প্রায় 51 কিলোমিটার নির্মাণ করছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এবং দেশীয় প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এর মধ্যে এখন চলছে রেলপথ নির্মাণে মাটি ভরাট, রাস্তা তৈরি, ব্রিজ কালভার্ট নির্মাণ সহ রেল ট্র্যাক স্থাপনের কাজ। চট্টগ্রাম কক্সবাজার রেল রুট স্থাপনের কাজ এর মধ্যেই 65% শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লট 1-এ দোহাজারী থেকে চকরিয়া পর্যন্ত মাটি ভরাট কাজ শেষ হওয়ার পরে এখন শুরু হবে রেল ট্র্যাক স্থাপনের কাজ। এই কাজটি অতি শীঘ্রই শুরু করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৈকত শহর কক্সবাজারকে সম্পৃক্ত করে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণে খুশি স্থানীয় বাসিন্দারা। কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজ দক্ষিণ চট্টগ্রামবাসী এক সময় স্বপ্ন ছিল, অনেকদিন পরে এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। রাস্তার কারণে আমাদের অনেক অর্থনৈতিক লাভবান হচ্ছে, সামাজিক উন্নয়ন হচ্ছে। যানবাহনের যে চাপ, সেই চাপটা অনেকটাই প্রশমিত হবে। প্রকল্পের শুরুতে ভূমি জটিলতা এবং গেল 2 বছর করোনার কারণে প্রকল্পের কাজে কিছুটা স্থবিরতা তৈরি হলেও সমস্যা এখন কেটে গেছে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। তারা আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে পারবেন। আমাদের মোটামুটি 90%-এর উপরে কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা গ্র্যাজুয়ালি যেটাকে সাবব্লাস্ট বলা হয়, কুয়া আর বালি মিক্সড করে যেটা দেওয়া হয়, সাবব্লাস্টের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের 20টা ব্রিজ ছিল, 20টা ব্রিজের মধ্যে সবগুলোই কমপ্লিট এবং কালভার্ট 102টার মধ্যে আমাদের 93টা কমপ্লিট এবং বাকি 6টার কাজ চলতেছে। এদিকে জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ সংরক্ষণ সহ হাতি চলাচলের জন্য আন্ডারপাস নির্মাণের কথা জানান প্রকল্প সংশ্লিষ্টরা। হাতি যে জায়গাগুলিতে চলাচল করে তাদের সেই রুটটাকে আমাদের ঠিক করে রাখতে হবে। সেই জন্য ওখানে পারাপারের জন্য আমরা নতুন করে স্ট্রাকচার করে দিচ্ছি, উপর দিয়ে হাতি চলে যাবে, নিজেদের ঠিক চলে যাবে। পৃথিবীতে কিন্তু কোনো রেললাইনের উপর দিয়ে ওভারপাস নেই হাতি চলাচলের জন্য, আমরাই প্রথম করব বাংলাদেশে এবং এডিবির এটাই শর্ত ছিল। শুধু এডিবি না, আমরাও কমিটেড আমাদের দেশের পরিবেশের অর্থনীতির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, রামু, কক্সবাজার। তাবলিগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ করে সতর্কতা জারি করেছে সৌদি আরব। টুইট বার্তায় এই নির্দেশনা দেন দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ডাক্তার আব্দুল লতিফ আল শেখ। সংগঠনটিকে সন্ত্রাসে জড়িত হওয়ার অন্যতম মাধ্যম ও ধর্মপ্রচারে পক্ষপাতমূলক দল হিসেবে উল্লেখ করেছে সৌদি সরকার। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে তাবলিগ জামাত সমর্থকরা। রিপোর্ট দুলি মল্লিকের। ইসলাম চর্চা ও প্রচারের সংগঠন হিসেবে যাত্রা তাবলিগ জামাতের। 1926 সালে মোহাম্মদ ইলিয়াস কান্ধলবির মাধ্যমে ভারতের মেওয়াতে সুন্নি মুসলমানদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে অপরাপর ইসলামী গোষ্ঠীর কাছে প্রশ্নবিদ্ধ তাবলিগ জামাত। রাজনৈতিক সম্পৃক্ততা, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সদস্য নিয়োগে সহায়তা সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এবার মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র সৌদি আরব এই সংগঠনটিকে সন্ত্রাসে জড়ানোর সম্ভাব্য মাধ্যম হিসেবে আখ্যা দিয়েছে, নিষিদ্ধ ঘোষণা করেছে এর সব কার্যক্রম। টুইট বার্তায় দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় তাবলিগ ও দাওয়া গ্রুপ সম্পর্কে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়। একই সঙ্গে জুমার নামাজের খুতবায় এ সংগঠনের বিপদগামিতা, বিচ্যুতি ও ভয়াবহতার নানা দিক মুসলমানদের কাছে তুলে ধরার নির্দেশ দেয়।
বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবকে অনুসরণ করে আরও কিছু দেশের সরকার তাবলিগ জামাতকে নিষিদ্ধ করতে পারে। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আলোকচিত্রী শহীদুল আলমের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার তদন্ত চলবে, স্থগিতাদেশ বাতিল। সামনের সপ্তাহ থেকে শৈত্যপ্রবাহ, জানুয়ারির শুরুতেই জেকে বসবে শীত। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে সব মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতায় থেকে ৪ বার দুর্নীতিতে স্বর্ণপদক অর্জন করেছে। জিয়া শুধু বঙ্গবন্ধুর খুনই নয়, কোর্ট মার্শালের নামে শত শত মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ১ কোটি শরণার্থীদের জায়গা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুপ্রতিম দেশ ভারত। সব ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অধিকার আদায়ে পেশাজীবীদের চলমান আন্দোলনে মাঠে নামার অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে পেশাজীবীদের মানববন্ধনে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় বলেন, জনগণ আন্দোলনের জন্য বেরিয়ে এসেছে, পেশাজীবীরা যোগ দিলে শক্তি আরও বাড়বে। এই আন্দোলন শুধু খালেদা জিয়ার চিকিৎসার জন্য নয়, পুরো দেশ ও জাতির মুক্তির আন্দোলন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বলেও জানান দলটির মহাসচিব। আলোকচিত্রী শহীদুল আলমের বিরুদ্ধে করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে ওই মামলার তদন্ত কার্যক্রম চলতে বাধা নেই বলেও জানান আইনজীবীরা। বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই রায় দেন। শহীদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ২০১৮ সালের ৬ আগস্ট রমনা থানায় মামলা হয়। ওই মামলায় ১০৭ দিন কারাভোগের পর শহীদুল আলম ওই বছরের ২০ নভেম্বর জামিনে মুক্তি পান। ২০১৮ সালের অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ করা হয়। এই অবস্থায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে থাকা ওই মামলার তদন্ত কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে শহীদুল আলম ২০১৯ সালের ৩ মার্চ রিট করেন। এখানে কোনো বিচারাধীন মামলা ছিল না, একটা তদন্তাধীন প্রক্রিয়া ছিল। সেই তদন্ত যারা করছেন তাদের আদৌ কোনো ক্ষমতা আছে কিনা, কোনো আইনের অধীনে তদন্ত করতে কিনা, সেই বিষয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম। আজকে হাইকোর্ট বলেছেন যে সেই প্রশ্ন হাইকোর্টের এই সাংবিধানিক বেঞ্চ, রিট বেঞ্চের সামনে এই প্রশ্নটা তোলা যাবে না। আমরা আপিলে যাব অবশ্যই। চলতি মাসের ৩য় সপ্তাহ থেকে দেশ জুড়ে বইতে পারে শৈত্যপ্রবাহ। আর জানুয়ারির প্রথম সপ্তাহেই দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বেশ কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে। দীপু শিকদারের রিপোর্ট। ডিসেম্বরের প্রায় অর্ধেক, কদিন বাদেই পৌষ মাস। তবুও শীতের দেখা নেই। দিনের তাপমাত্রা এখনও বেশ উষ্ণ। গ্রামীণ জনপদে রাতের দিকে কিছুটা ঠান্ডা পড়লেও রাজধানীতে গরম কাপড় পরার মতো শীত নেই। আবহাওয়া অফিস বলছে, শীতের দেখা পেতে অপেক্ষা করতে হবে ডিসেম্বরের ৩য় সপ্তাহ পর্যন্ত। তখন সারা দেশে হালকা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শৈত্যপ্রবাহ আপনার ডিসেম্বরের শেষ উইকে আসার সম্ভাবনাই বেশি, তবে থার্ড উইক থেকে শেষ উইকে আপনার দেখা যাবে যে শৈত্যপ্রবাহটা আসবে। এটা হয়তো দেখা যায় এই মাসে এটা কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে জেগে বসতে পারে শীত। বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ আরও কিছু জেলায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নামার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। আইসোলেটভাবে বিশেষ করে আপনার তেঁতুলিয়া, সৈয়দপুর এইসব অঞ্চলে, বিশেষ করে শ্রীমঙ্গল এইসব জায়গায় দেখা যায় যে আইসোলেটভাবে হয়তো দেখা যাবে যে 10-এ 8-এ আসতে পারে। সেক্ষেত্রে হয়তো আমরা মাঝারি ধরনের বলবো না, তবে আমরা বলবো যে তীব্র থেকে মাঝারি হয়তো হতে পারে। তবে আপনি ধরে নিতে পারেন যে আপনার ডিসেম্বরে জানুয়ারি থেকে হয়তো দেখা যাবে যে আপনার মাঝারি ধরনের শৈত্যপ্রবাহটা বিরাজ করবে বেশি। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রাজধানীতে শীতের তীব্রতা কম থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। তারা ছিলেন অবাঙালি, মানবিকতার তাড়নায় ৭১-এর যুদ্ধে জড়িয়েছিলেন। কেউ দিয়েছেন আশ্রয়, কেউ কুড়িয়েছেন অর্থ সাহায্য, কেউ খাদ্য পাঠিয়ে বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়েছেন। মুক্তিযুদ্ধের পরম বন্ধুদের গল্প শোনাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
রোডের দুধারে বসত বাসের ছাউনি। বন্ধু যখন হয় মনের শক্তি, তখন প্রাণ বাঁচাতে শত প্রাণের এগিয়ে আসা অনন্য এক মমত্ববোধ। বাঙালির দারুণ দুঃসময়ের পরীক্ষিত এক বন্ধুর নাম ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। মুক্তিকামী বাঙালির ত্রাতা হয়ে যিনি সাহসের পাশাপাশি এদেশের মানুষকে দিয়েছিলেন বেঁচে থাকার অস্ত্র, প্রশিক্ষণ সহ বহুমাত্রিক সহায়তা। The world has witnessed the courage, dignity. ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকব ঢাকা জয়ের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছেন মাত্র 15 দিনে। পাকিস্তানিদের বাধ্য করেছেন অস্ত্রসহ আত্মসমর্পণে। যার যা কিছু আছে দুর্গ গড়ে তোলার মতো গান গেয়েও শক্তি আর সাহস দেয় কনসার্ট ফর বাংলাদেশ। নিউ ইয়র্কের মেডিসিন স্কোয়ারে গান গেয়েছিলেন বিটলসের জস হ্যারিসন। সে গানের মাধ্যমে আয় হওয়া 2,43,418 মার্কিন ডলার আয়োজকরা পাঠান শরণার্থীদের সহায়তায়। শুধু যে গানেই থেমে থেকেছেন তা কিন্তু নয়, বিদেশি বন্ধুদের কবিতায় উঠে এসেছে নিজ দেশে ঘরহীন বাঙালির নির্মম নির্যাতন প্রসঙ্গ। আমেরিকান কবি এলেন হিন্সবার্গের সেপ্টেম্বর অন যশোর রোড কাদায় মানুষকে, জেগে ওঠে বিশ্ব মানবতা। হাতে কিছুই ছিল না, তাই বলে থেমে থাকেনি 28 বছরের তরুণ জ্যাকোয়ে। শরণার্থী ক্যাম্পে ওষুধ পাঠাতে ফ্রান্সের আলভি বিমানবন্দরে খেলনা বন্দুক দিয়েই বিমান হাইজ্যাক করে বসেছিলেন এই তরুণ। সানডে টাইমসের অ্যান্থনি মাসকারেনহাস, যার গণহত্যার প্রতিবেদন ইতিহাস বদলে দিয়েছিল। ইন্দিরা গান্ধী বিবিসির সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন অ্যান্থনির লেখা, গণমাধ্যমকে দাবানোর চেষ্টা করেও জান্তা সরকার ঢেকে রাখতে পারেনি কুখ্যাত গণহত্যা অপারেশন সার্চলাইটের খবর। 30 মার্চ দ্য টেলিগ্রাফ পত্রিকায় সাইমন রিং তুলে ধরেছিলেন গণহত্যার। বিশ্ব জানতে পারে পাক বাহিনী কর্তৃক বাঙালির নিধনের খবর। ত্রাণ কার্যক্রমে যুক্ত ছিলেন অক্সফার্মের কর্মকর্তা জুলিয়ান ফ্রান্সিস। ব্রিটিশ এই মানবাধিকার কর্মীর হাত ধরেই বিশ্ব কাঁপানো টেস্টমনি 16 দেখেছিল আলোর মুখ। Then Oxfam decided to produce a document that might wake up the world. And 650 জনের তালিকা থেকে 9টি ধাপে 337 জন বিদেশি বন্ধুকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ সরকার। সবার নাম হয়তো উঠে আসেনি, কিন্তু নাম না জানা অকৃত্রিম বন্ধুদের প্রতি বাঙালির শ্রদ্ধা থাকবে অবিচল। ভালোবাসার বহমানতা রইবে উচ্ছল এবং আজীবন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাসে বিশেষ আয়োজন জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। 71-এর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা শ্রী নরেনচন্দ্র বর্মনের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি SM জসিমউদ্দিন। তখন ছিল আমার বয়স 18 বছর। যখন হামলা চালায় তখন কিন্তু আমি ওই টাউন থেকে চলে আসছিলাম বাড়িতে। দেখি যে সবাই মানে এখান থেকে চলে যাচ্ছে, তো সবাই যখন যাচ্ছে তো আমিও তারপর বউ ছোল নিয়ে আর কি চলে গেলাম। পাটিয়ান থেকে আজটা ছিলাম, ওখান থেকে চলে গেলাম ইন্ডিয়ায়। তারপর থাকলাম শরণার্থী ক্যাম্পে পাটাকোড়ায়। আসার পরে কথা মুক্তিযোদ্ধার জয়েন কে হবেন, আমরা গাড়িতে উঠে পড়লাম যে না আমরাও চলে যাই, যাক বাংলাদেশ স্বাধীন করব। যাওয়ার পরে নিয়ে গেল শিলিগুড়ি দিয়ে ওটা চা নাস্তা খিলে তারপরে একদম ওই মুজিব ক্যাম্প নিয়ে গেল। ওখানে যাইয়া আমাদেরকে 28 দিন ট্রেনিং দিল। বাস ওখান থেকে আমরা চলাম তোমার পাটগ্রাম আর ভুরুঙ্গামারি এই সাইডে আমাদেরকে নেগে দিল। দেওয়ার পরে 6 নম্বরে আমরা যুদ্ধ করতে দেখি যে আমাদের 2 জন মুক্তিযোদ্ধা মারা গেল। তারপরে ভারতের কতগুলা সৈন্য ওখানে চলে গেল। খবর পাইল যে এরকম সংখ্যা আমাদের কম, আমাদের সংখ্যা বেশি। এখানে যাওয়ার পরে বাস খুব যুদ্ধ আরম্ভ হয়ে গেল।
তার যখন যুদ্ধ আরম্ভ হলো গোলাগুলি খুব চলতেছিল, তারপরে ওনারা 8-10 মতো মারা গেছে। যখন মারা যায় তখন ওনারা আস্তে আস্তে পিছিয়ে মানে চলে গেল। এই যাওয়ার পর আমরা কিন্তু অ্যাডভাইস করতেছিলাম ওখানে। যখন মানে একটা হুইয়ালা উঠে গেল, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তখন এই নাল ফেলা ঘুরে দিল। তখন আমরা ওখান থেকে ইস্তফাটা করি। দেশ স্বাধীন হওয়ার পরে আমাদেরকে ওই ক্যাম্পে নিয়ে পৌঁছা দিল, কোথাকার আছেন, আর এই 60 টাকা করে টাকা মানে হাতে উঠা দিল। দেওয়ার পরে এই ক্যাম্পে যা পৌঁছলাম। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইভ্যালির গ্রাহকের মামলায় মিথিলা ফারিয়ার 8 সপ্তাহের আগাম জামিন। যুক্তরাজ্যে ওমিক্রনের প্রথম মৃত্যু, বাড়ছে সংক্রমণ, ফের বাসা থেকে কাজের নির্দেশনা। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধাদের আঞ্চলিক মহাসমাবেশ বিজয় পথে পথে। শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করেন, পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, পরিবেশিত হয় দেশাত্মবোধক গান। 1971 সালের আজকের দিনে পতাকা উত্তোলনের মাধ্যমে কক্সবাজারকে শত্রুমুক্ত অঞ্চল ঘোষণা করা হয়। গেল 24 নভেম্বর আঞ্চলিক ও উপ আঞ্চলিক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার লক্ষ্যে বিজয় পথে পথে মহাসমাবেশ ঘোষণা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ইভ্যালির এক গ্রাহকের দায়ের করা মামলায় অভিযুক্ত অভিনয় শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়ার 8 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমানের বেঞ্চ জামিন মঞ্জুর করেন। এ সময় মিথিলা ও ফারিয়া আদালতে উপস্থিত ছিলেন। জামিনে থাকাকালীন পুলিশ যাতে এই দুই অভিনয় শিল্পীকে কোনো প্রকার হয়রানি না করে সে ব্যাপারেও নির্দেশ দিয়েছেন আদালত। গত 4 ডিসেম্বর ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া সহ 9 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। যে 8 সপ্তাহান্তে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে ওনারা যাবেন তখন ম্যাজিস্ট্রেট যেন সারেন্ডার করবেন, তখন যেন ম্যাজিস্ট্রেট সেই বেইল আবার ওনাদের কনসিডার করেন। যেই মামলাটি আমার বিরুদ্ধে করা হয়েছে সেটার আসলে খুব একটা ভিত্তি নেই, এটার কোনো বেসটা স্ট্রং না, সেই কারণে কিন্তু আমাকে এই অ্যান্টিসিপেটরি বেল দিয়েছেন। তো আমার আইনের উপর আস্থা আছে, আমি আশা করছি যে শিল্পীরা অ্যাটলিস্ট হয়রানির শিকার হবে না। মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সমাজে অর্থনৈতিক বৈষম্য কমানোর পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। আর অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে সাধারণ মানুষের আরও বেশি সম্পৃক্ততা চান তারা। গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত এক সেমিনারে এসব বিষয় উঠে আসে। তৌহিদুর রহমানের রিপোর্ট। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্জন, অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের আলোচনা। এতে অংশ নেন অর্থনীতিবিদরা। 50 বছরে বাংলাদেশের অর্জন অনেক, কিন্তু অর্জন বা উন্নয়নের পাশাপাশি বেড়েছে অর্থনৈতিক বৈষম্য, বলছেন অর্থনীতিবিদরা। আওয়ামী লীগের 2018 সালের নির্বাচনী ইশতেহারে আছে, সেখানে বলা হয়েছে দুর্নীতির কথা, বৈষম্যের কথা বলা হয়েছে, সেখানে সুশাসনের ঘাটতির কথা বলা হয়েছে, বিচারের ঘাটতির কথা বলা হয়েছে। এজেন্ডা এখানেই দেওয়া আছে। সেখান থেকে যদি আমরা যেগুলো দিয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করতে পারি, নতুন এজেন্ডাগুলি আমাদের চিন্তা করতে হবে, যে এজেন্ডা দিয়ে আমরা মোর ইকুইটেবল সোসাইটি এন্ড মোর ইকুইটেবল ডিস্ট্রিবিউশন এন্ড ডিস্ট্রিবিউটিভ জাস্টিস আমরা এনশিওর করতে পারবো। কৃষির আধুনিকায়ন সহ দক্ষ জনশক্তি সৃষ্টির তাগিদ দিলেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আমি ফ্যাক্টরিতে কাজ করি, আমরা উৎপাদন করি, আমরা জুতো বানাই, বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করি। আমরা আজকে শিক্ষিত ছেলে মেয়েদেরকে কোনো রকমেই কোনো কিছু বলে আমাদের কারখানায় নিয়ে যেতে পারছে না। উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য গণমানুষকে কেন্দ্র করে না হলে কল্যাণ রাষ্ট্র গঠন কঠিন হবে বলে জানান তারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা।
ভারতের মণিপুর রাজ্যের রাজা ভাগ্যচন্দ্র রাসমেলার প্রবর্তক। হেমন্তের পূর্ণিমা তিথিতে 1842 সালে মণিপুরের বাইরে মৌলভীবাজারের কমলগঞ্জে মহারাসলীলার যাত্রা। দীর্ঘ 179 বছর ধরে চলে আসা মনোমুগ্ধকর উৎসবটি এখন জেলার ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। উৎসবটি উপলক্ষে পুরো মণিপুরী সম্প্রদায় যেন জেগে ওঠে নব উদ্যমে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। হেমন্তের হিমঝরা রাতে কার্তিকের পূর্ণিমা তিথি, দ্বীপ্রহরে চাঁদের উপচে পড়া ধবল জ্যোৎস্নায় শুভ্রতায় উদ্ভাসিত একের পর এক মণ্ডপ। অপরূপ ঐতিহ্যের সাজে মণিপুরী তরুণীদের আবেগী ঢঙে রাসনৃত্য। সুরের মূর্ছনায় তুলে ধরা হয় রাধাকৃষ্ণের প্রেম কাহিনী। রাসের মাধ্যমে আমরা সেইটি তালের মাধ্যমে ফুটিয়ে তুলব এবং গোপীরা সেই তালে তালে ভগবানের সন্তুষ্টিতে নৃত্য করবে। এই গানের সাথে সাথে গোপীরা নৃত্য পরিবেশন করে ভগবানকে আরাধনা করে। আমাদের এই রাসের মাধ্যমে ভগবান প্রকাশিত হয়ে আমাদের সাথে নৃত্য করে। কথিত আছে মণিপুরের রাজা মহারাজ ভাগ্যচন্দ্র স্বপ্নাদিষ্ট হয়ে মেয়ে চিত্রাঙ্গদাকে নিয়ে প্রথম শুরু করেছিলেন রাসলীলা। তাকে অনুসরণ করে 1842 সালে মণিপুরী সম্প্রদায়ের মানুষেরা মৌলভীবাজারের কমলগঞ্জে মহারাস লীলার আয়োজন করে। পরম্পরায় যা চলছে আজও। আমরা যারা শাস্ত্রীয় বা ধর্মীয় শিল্পী আছি, এরা তাদের এই আমাদের নিয়ম নীতি আচার অনুষ্ঠান নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি অনুসারে আমরা এটা পালন করি। মণিপুরের ভাগ্যচন্দ্র মহারাজা এটার অনুসরণ করেছিলেন। মণিপুর থেকে মাধবপুরে আজকে 179তম রাজযাত্রা উদযাপিত হচ্ছে। ঢোল করতালে রাসধারীর গোপিনীদের লাস্যময় মৃদঙ্গ নৃত্য, দাদরার তানে রাতভর চলে নৃত্যগীতি, সেই সাথে মণিপুরী বন্দনা গীতি। প্রচলিত প্রবাদ, না দেখিলে রাস মিটবে না মনের আশ। এবারেই আমার একটা সুযোগ হয়েছে এখানে আসার, আমি অত্যন্ত আনন্দিত। সকল ধর্মের সকল বর্ণের মানুষ এই মিলন মেলায় সামিল হয়েছে। রাসলীলায় মণিপুরের নৃত্যে ভারতীয় উপমহাদেশের নৃত্যকলায় বিশেষ স্থান দখল করে আছে। 1926 সালে সিলেটের মাছিমপুরে মণিপুরী রাসনৃত্য উপভোগ করে মুগ্ধ হন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পরে তিনি মৌলভীবাজার কমলগঞ্জের নৃত্য শিক্ষক নীলেশ্বর মুখার্জিকে শান্তিনিকেতনে নিয়ে প্রবর্তন করেন মণিপুরের নৃত্য শিক্ষা। ওরা কীর্তনের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে বিভিন্নভাবে ওরা উদযাপন করেন, কিন্তু মণিপুরীদের এটা সম্পূর্ণ আলাদা। রাসলীলায় মনে জাগ্রত হয় কৃষ্ণপ্রেম, আর এর মূল বাণীতে রয়েছে বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। খুলনার দৌলতপুরে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের 198তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের পরিচালক আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ। বক্তারা বলেন, সর্বাধুনিক সকল পরিষেবা নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক এলাকার উন্নয়নে সহযোগী হবে। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের উদ্যোগে শনিবার থেকে শুরু হচ্ছে বিজয় দিবস কুস্তি প্রতিযোগিতা। অন্যান্যবার এই প্রতিযোগিতায় শুধু সার্ভিসেস দল থাকলেও এবার অংশ নিচ্ছে বিভিন্ন জেলা দল। সারা দেশ থেকে 1.5 শতাধিক কুস্তিগীর প্রতিদ্বন্দ্বিতা করেন। 2 দিনব্যাপী এই প্রতিযোগিতায় নারী ও পুরুষ বিভাগে 10টি করে মোট 20টি ওজন শ্রেণীতে খেলা হবে। চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ট্রফি ও মেডেলের পাশাপাশি স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স পুরস্কার দেওয়া হবে। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। সাত মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীপ্ত কণ্ঠে বলেন,
এবার সংগ্রাম মুক্তির সংগ্রাম। এরপর নানা পট পরিবর্তনে পাকিস্তানি সেনারা 25 মার্চ কাল রাতে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র মানুষের উপর। প্রাণ বাঁচাতে সাধারণ মানুষ আশ্রয় নেয় প্রতিবেশী দেশ ভারতে। শরণার্থী শিবিরের সেই সব স্মৃতি নিয়ে তপু শাহিন মিয়ার ক্যামেরায় মানিক শিকদারের প্রতিবেদন। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ষাটোর্ধ্বদের এ মাসেই বুস্টার ডোজ পাবেন ফ্রন্টলাইনাররাও, সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর। মার্কিন নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বললেন ওবায়দুল কাদের, জঙ্গি উত্থানের আশঙ্কা। সত্য হারালেন কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা ও কুয়াশা সিরিজের 310 বই আব্দুল হাকিমের। সময় মতো শেষ হচ্ছে না চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন নির্মাণ প্রকল্প, 2 বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব। সৌদি আরবে তাবলিগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ, সতর্কতা জারি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।